ভালো সবাই? জি স্যার, ভালো আছে। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? জি স্যার। আমরা গত ক্লাসে আমাদের ইম্পর্ট্যান্ট পোল্ট্রি ডিজিজ গুলো থেকে 4টা ডিজিজ সম্পর্কে পড়াশোনা করেছিলাম। তার মধ্যে প্রথমটা ছিল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, তারপরে ছিল ডাক ভাইরাস, এন্টেরাইটিস, তারপরে ছিল ইডিএস 76, তারপরে ছিল এটা কি ফাউল পক্স। হ্যাঁ, এই 4টা ডিজিজ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তীতে আরো 5টা ডিজিজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমটা আমি যেটা করতেছি আইবিডিবি। আইবিডি এটা কোন ডিজিজের নাম বলতে পারবা? আইবিডি মানে কি? Infectious bursal disease. ইনফেকশন বার্সাল ডিজিজ, যেটা পপুলারলি নোন অ্যাজ গাম্বোরো ডিজিজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি গাম্বোরো ডিজিজের যদি একটা ডেফিনেশন আমরা পড়ি, কিভাবে পড়বো? Infectious bursal disease is also known as Gumboro disease. Is an acute and highly contagious viral disease of immature chicken. Immature chicken, that means young chicken এটা হবে, which is characterized by destruction of lymphocytes in the bursa of Fabricius and to a larger extent in other lymphoid organ. প্রথমভাবে এটা লিম্ফোসাইটকে ডিস্ট্রয় করে কোথায়? বার্সা ফেব্রিশিয়াস নামে একটা লিম্ফেটিক টিস্যু একটা অর্গান আছে, যেটা ক্লোয়েকাল রিজিয়নে থাকে। এবং সেটা ক্ষতিগ্রস্ত হয়, তার লিম্ফোসাইট প্রোডাকশন বন্ধ হয়, যার ফলে লিম্ফোসাইট ডিস্ট্রাকশন হয়, এন্ড অন্যান্য লিম্ফোয়েড অর্গানগুলোকে সে এফেক্ট করে। The burst cannot produce lymph and loses immune status against disease. মানে বার্স সে আর লিম্ফ প্রডিউস করতে পারে না, দ্যাট এবং ইমিউন স্ট্যাটাস সে লস করে। সো বিকজ অফ ইটস ইমিউনোসাপ্রেসিভ নেচার, এবং যেহেতু তার ইমিউন স্ট্যাটাস নষ্ট হয়ে যায় এবং তার এটাকে বলা হয় ইমিউনোসাপ্রেসিভ নেচার, এই ভাইরাসটা যেটা ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে ফেলে, এই জন্য এটাকে আরেকটা ডিজিজ বলা হয়, যেটা এইডস বলা হয়। আমরা যেমন আমাদের হিউম্যানের একটা ডিজিজ আছে যেমন এইডস, সেটাতে ইমিউনোসাপ্রেশন ঘটে, ঠিক সেরকম ভাবে পোল্ট্রিতেও এটা ইমিউনোসাপ্রেশন করে, তাই এটাকে বলা হয় পোল্ট্রি এইডস। আচ্ছা, আর যদি কজাল এজেন্ট যদি বলা হয়, হোয়াট ইজ দ্য কজাল এজেন্ট, আমি তো আগেই বলেছি সকল ভাইরাল ডিজিজের ক্ষেত্রে তার কজাল এজেন্টটা মনে রাখা খুব সহজ, যে ডিজিজের নামের সাথে শুধুমাত্র ভাইরাস যোগ করে দিলেই হয়। যেহেতু ডিজিজের নাম ইনফেকশন বার্সাল ডিজিজ ভাইরাস, ইনফেকশন বার্সাল ডিজিজ, এর সাথে ভাইরাস শব্দটা যোগ করে দিলেই তার কজাল এজেন্ট হয়ে গেল। এবং এটা একটা বিনা ভাইরাস, বিনা গ্রুপের ফ্যামিলি, যেটা বিনা ফ্যামিলি বিনা ভিরিডি এবং জেনাস বিনা ভাইরাস। আচ্ছা, এখন দেখি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা দেশে সারা বিশ্বে এটা এই রোগের দেখা যায়, রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। স্পিসিস সাসেপ্টেবল, সাধারণত পোলট্রির ক্ষেত্রে চিকেন এন্ড টার্কি এবং ডাক, এই 3টা স্পিসিস সাধারণত আক্রান্ত হয়ে থাকে। এবং এটা বয়স যদি কনসিডার করা যায়, এই বলছি ইয়াং চিকেন বা ইমেচিউর চিকেন, যেটা 5 to 6 weeks of age, 5 থেকে 6 সপ্তাহ বয়সে এটা এই রোগ দেখা যেতে পারে। ট্রান্সমিশন কিভাবে হয়? যে থ্রো ফিসিস অফ ইনফেক্টেড বার্ড। আমি বলছি তাহলে থ্রো ফিসিস অফ ইনফেক্টেড বার্ড, দ্যাট মিন্স এটা কি ধরনের ট্রান্সমিশন? এটা হচ্ছে হরাইজন্টাল ট্রান্সমিশন। সো আর এটা যেহেতু ফিসিস, তাহলে এটা হবে কি ইনডাইরেক্ট কন্টাক্ট। ফিসিস লিটারে যাবে, লিটার থেকে বার্ডের শরীরে খাবারের পানির মাধ্যমে ঢুকবে। সেটা এই জন্য বলা হয় এটা হরাইজন্টাল ট্রান্সমিশন বাট ইনডাইরেক্ট কন্টাক্ট। আর কন্টামিনেটেড ফিড, ওয়াটার, পোল্ট্রি হাউস লিটার, এগুলো ইনডাইরেক্ট কন্টাক্ট। আর তারপরে ইনজেকশন, যে কোনো কিছু খাবার, কন্টামিনেটেড খাবার বা যে কোনো কিছু থেকে ইনজেক্ট করলে এটা হতে পারে। দেন মেকানিক্যাল ট্রান্সমিশন হতে পারে। মেকানিক্যাল ট্রান্সমিশন এবং দ্য ফার্ম পিপল ইকুইপমেন্টস এন্ড ভেহিকেল। হ্যাঁ, এটা দেখা গেল যে মেকানিক্যাল ট্রান্সমিশন ইকুইপমেন্ট ভেহিকেলের মাধ্যমে ঘটতে পারে। এন্ড এখানে একটা রিজার্ভার কাজ করতে পারে এই বার্ড, এই ডিজিজ ট্রান্সমিশন হওয়ার ক্ষেত্রে একটা কি বলে, এটা একটা ওয়ার্ম, যেমন যেটাকে বলা হয় লেজার মিল ওয়ার্ম, যেটাকে বলা হয় এলফিটোবিয়াস ডায়াবেরিনাস, এটা তার সায়েন্টিফিক নাম। এটা হারবার দ্য ভাইরাস ফর উইকস আফটার অ্যান আউটব্রেক। কোনো একটা এলাকায় যদি, কোনো একটা ফার্মে যদি আউটব্রেক ঘটে থাকে, ওই
ওয়ার্মটার শরীর বডিতে এই ভাইরাসটা ক্যারি করতে পারে এবং যেটা ট্রান্সমিট করতে পারে অন্য একটা সাসসেপ্টেবল হেলদি বার্ডে। দ্য ওয়ার্ম লিভ ইন এ পোল্ট্রি লিটার। এই ওয়ার্মটা সাধারণত পোল্ট্রি লিটারের ভিতরে বসবাস করে এবং সেখান থেকেই আরেকটা হেলদি বার্ডে ট্রান্সমিট করতে পারে। এবং এটা ডাইরেক্ট কন্টাক্ট হতে পারে, ডাইরেক্ট কন্টাক্ট অফ ইয়াং বার্ড উইথ ইনফেক্টেড ফ্লক অফ মাল্টি-এজ unit results in persistent rolling infection which is difficult to control. এটা বলা হচ্ছে যদি কোনো ইয়াং ফ্লক এবং অ্যাডাল্ট ফ্লক যেটাকে বলা হয় মাল্টি-এজ ইউনিট, তার মানে কি বিভিন্ন বয়সের বাচ্চা মানে সে পোল্ট্রি যদি একসাথে রেয়ার করা হয় তখন সেটা এই ধরনের ঘটনা ঘটে। carrier হিসেবে কাজ করে। once upon it was infected then it carries as a reservoir, তার বডিতে এটা পারসিস্ট করে ইনফেকশনটা, ডিজিজ থাকে না কিন্তু অর্গানিজমটা ক্যারি করে, তখন আবার এটা পরিবেশে ছড়াতে থাকে, ওখান থেকে ইয়াং বার্ড গুলো আবার ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে সে ইনফেকশনটা পিক করতে পারে। এই ক্ষেত্রে মাল্টি-এজ ইউনিট গুলোকে আসলে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট এবং ইনডাইরেক্ট ইনফেকশন হতে পারে। occurs infection with IBDB, এটা আসলে ভুল, এটা ভি হবে, IBDB occurs with an agent that can survive in the environment up to 3 months। তার মানে দেখা গেল যে কোনো পরিবেশের কোনো অবজেক্টের উপরেও এই ভাইরাসটা 3 মাস পর্যন্ত সে লাইভ থাকতে পারে। কাজে ফার্ম প্রিমিসিসে যে কোনো অবজেক্টের গায়ে যদি একটা ভাইরাস পার্টিকেল যদি লেগে থাকে আর এটা যদি মানে আনটাচ যদি 3 মাস পর্যন্ত পরে থাকতে পারে তাহলে সেখান থেকে এই ডিজিজটা ছড়াতে পারে। তাহলে এই ডিজিজে আক্রান্ত হলে সাধারণত কি কি লক্ষণ দেখা যেতে পারে, যেটাকে আমরা বলি ক্লিনিক্যাল সাইন। তাহলে ক্লিনিক্যাল সাইন যেটা দৃশ্যমান হতে পারে, অফ ফিড, খাবার খাওয়া বন্ধ করে দেবে, রাফেল ফিদার, মানে ফিদার গুলো রাফেল উস্কো হয়ে এলোমেলো হয়ে থাকবে। 8 number of birds are affected at a time, অনেকগুলো বার্ড রাতারাতি ইনফেক্টেড হয়ে যাবে, ব্লাডি ডায়রিয়া হবে, the rate of infection is very fast at the age of 3 to 6 weeks। রেট অফ ইনফেকশন খুবই দ্রুত, যেটা 3 থেকে 6 সপ্তাহ বয়সে। the bird on their breast and touch their break on the ground, দেখা গেল যে বার্ড গুলো তাদের ইয়া করে ট্রানজিউডেড সেরোসাল সারফেস, এটা অনেক কথা, বার্সাটা ফুলে যাবে এবং দেখতে ইমেটাস হবে এবং রক্ত দিয়ে ভরে যাবে। Hemorrhage at the areas of necrosis present, hemorrhage and areas of necrosis, রক্তপাত থাকবে এবং নেক্রোটিক রিজিয়ন থাকবে, মানে ইয়ে হয়ে যাবে, এই জায়গাটায় পচন হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে, টিস্যু ড্যামেজ হয়ে যাবে। 5 days হেলদি বার্ড শুড বি ভ্যাকসিনেটেড, হেলদি বার্ড গুলোকে দ্রুত ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে। এছাড়া রুটিন শিডিউল ভ্যাকসিন তো করতেই হবে, টাইম শিডিউল মেনটেন করে তো ভ্যাকসিনেশন আনতেই হবে। তারপরেও যদি ভ্যাকসিনেশন ফেল করে থাকে তারপরেও দ্রুত হেলদি বার্ড গুলোকে লক্ষণ যদি না পায়, প্রকাশ পাওয়ার আগেই তাদেরকে ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে। ক্লিনিং অ্যান্ড ডিসইনফেকশন বাই ইউজিং অ্যান্টিসেপটিক স্প্রে, রেগুলার ফার্ম গুলোকে, প্রিমিসেসকে, শেড গুলোকে ক্লিনিং এবং ডিসইনফেকশনের আওতায় আনতে হবে বাই কি অ্যান্টিসেপটিক স্প্রে দিতে হবে, ড্রাই করতে হবে লিটারটাকে, ফ্লোর এবং ওয়াল গুলো ইউটেন্সিলস গুলো ওয়াশ করতে হবে এবং পুরো ফার্ম এন্ড ইয়েটাকে, শেডটাকে ফিউমিগেট করতে হবে। ফিউমিগেশন করলে পুরো রুফ, ওয়াল এবং কি দা ফার্ম এয়ার ক্যান বি মানে ডিসইনফেক্টেড, হাইজিনিক্যালি পিওর করা যাবে। এই টাকার ব্যবস্থাপনাগুলো যদি আমরা করে থাকি তাহলে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো আমাদের এই ইনফেকশন বার্সাল ডিজিজ। ক্লিয়ার সবার কাছে? স্যার রোলিং ইনফেকশনটা বুঝিনি স্যার। এটাকে বলা হয় যে যখন একটা জায়গা থেকে বিভিন্ন এজ এরিয়া থাকে, দেখা গেল যে কোনোটা বয়স আছে লেইং বার্ড, আরেকটা আছে যে প্রি লেইং স্টেজে আছে, আরেকটা আছে ধরো যে 7-8 সপ্তাহ, বা আরেকটা আছে 5-6 সপ্তাহ, আছে 3-4 সপ্তাহ, এইভাবে যদি হয় এইটা কি করবে, সাইক্লিক মানে ঘুরে ঘুরে এক এক বয়সের বাচ্চা থেকে আক্রমণ করবে, এক এক বয়সের। এই জন্য এটাকে বলা হয় রোলিং ইনফেকশন, চক্রাকারে ঘুরতে থাকবে। ঠিক আছে? জি স্যার।
তারপরে প্রিভেনশন এবং কন্ট্রোল। প্রিভেনশন একই কন্ট্রোলের ক্ষেত্রে একটু পলিসি আলাদা, আর প্রিভেনশনের ক্ষেত্রে তোমাকে কি হতো স্থায়ীভাবে সেটাকে যদি করতে চায় তাহলে ইফেক্টিভ ব্রিডিং ভ্যাকসিনেশনে নিয়ে আসতে হবে, ব্রিডার ভ্যাকসিনেশন, প্যারেন্ট স্টককে ভ্যাকসিন নিয়ে আসতে হবে, বায়োসিকিউরিটি প্রোগ্রাম কার্যকরভাবে নিতে হবে। এগুলো আর আমি ডিটেলসে গেলাম না, এটা এক কথাই বললাম, বায়োসিকিউরিটি প্রোগ্রাম কার্যকরভাবে নিতে হবে। এবং ইফেক্টিভ ব্রয়লার ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এখানে প্রোগ্রামে দুইটা করে গেছে, অথবা 7-5 পিছিয়ে দিতে হবে। সরি হ্যাঁ and is the third factor to prevent infectious bursal disease. ব্রয়লারকেও প্রয়োজনে আমরা ভ্যাকসিনেশনে আনতে হয় এই ইয়ের ক্ষেত্রে। কারণ কি ব্রয়লার থাকে কতদিন, তো 1 মাস বা 40 দিন, এর মধ্যেই কিন্তু ব্রয়লারের আইবিডি হতে পারে, সেই জন্য ব্রয়লারকেও এই টিকার শিডিউলের অন্তর্ভুক্ত করতে হবে। ওকে, ছিল মোটামুটি ইনফেকশাস বার্সাল ডিজিজের বিষয়ে আলোচনা। আমরা মোটামুটি এখন অন্য আরেকটাতে চলে যাই, হচ্ছে মেডিসিন না। হ্যাঁ, কে কি বলছো? কেউ কিছু বলছো? হ্যালো, আচ্ছা, আমরা যাচ্ছি নেক্সট ডিজিজে, ইনফেকশন, এভিয়ান ইনফেকশাস ব্রঙ্কাইটিস। হ্যাঁ, আসলে এভিয়ান শব্দটা যোগ করার প্রয়োজন নাই, যার জন্য এটাকে বলা হয় আইবি, ইনফেকশাস ব্রঙ্কাইটিস। আবার যদি কেউ ইনফেকশাস এভিয়ান ইনফেকশাস ব্রঙ্কাইটিসও বলতে পারে, ওটা সমস্যা নেই। তবে ইনফেকশাস ব্রঙ্কাইটিস সাধারণত এটা বার্ডের ক্ষেত্রেই মিন করে। এবং এটার সিনোনিম আছে আরেকটা, যেটাকে বলা হয় গ্যাসপিং ডিজিজ। আর ইটিওলজি যদি আমি বলি, ইটিওলজি এটা তো আমরা আগের মতো করে ফর্মুলায় ফেলে দিব যে ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস এর যে কজাল এজেন্ট বা স্পিসিস, তাহলে তার জেনাস হচ্ছে করোনা ভাইরাস আর ফ্যামিলি হচ্ছে করোনা ভিরিডি। এটা তার কজাল এজেন্ট। আচ্ছা, এখন দেখি ডেফিনেশন। Avian infectious bronchitis is an acute and highly contagious viral infection of the upper respiratory tract of chicken, which is characterized by depression, gasping, coughing, sneezing, tracheal রেলস। এটা হবে রেস না, এই জায়গাটা হবে রেল, RALES, রেলস। এটা হচ্ছে মানে এটা এমন একটা লক্ষণ যখন কোনো শ্বাস প্রশ্বাস নেওয়া চলাকালীন সময় ভিতরে একটা সাউন্ড হবে, গট 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 শব্দ হবে, এটাকে বলা হয় ট্রাকিয়ালস রেলস। and the accumulation of excess mucus in the bronchi. এই যেহেতু ব্রঙ্কাইটিস, তার মানে তোমাদেরকে বুঝতে হবে এটা পুরো রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত হয়। রেসপিরেটরি সিস্টেমে যত রকমের ডিসঅর্ডার এবং ইয়ে আছে, অ্যাবনর্মালিটিস বা ডিফিকাল্টিস আছে, সেগুলো এই ডিজিজে দেখা যাবে। যেমন ডিপ্রেশন, গ্যাসপিং, গ্যাসপিং মানে কি ল্যাবার্ড ব্রিদিং, কফিং কাশবে, স্নিজিং পানি মানে ঝরবে, মিউকাস ঝরবে, ট্রাকিয়াল রেল ভিতরে গট 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 শব্দ করবে, তারপর অ্যাকুমুলেশন অফ এক্সেস মিউকাস এবং অধিক পরিমাণে ফ্লুইড ব্রঙ্কায়ের ভিতরে জমাবৃত থাকবে, যেটা মিউকাস ফ্লুইড। ইন ইয়াং চিকেন্স সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস মে অকার। ইয়াং চিকেনের ক্ষেত্রে সে শ্বাসকষ্ট এত দ্রুত এত তীব্র পরিমাণে হবে যে প্রায় দম আটকে যাবে আর মারা যাবে। In layers, respiratory distress, nephritis, decrease of egg production, loss of internal egg quality, egg shell quality is reported. তার মানে লেয়ারদের ক্ষেত্রে রেসপিরেটরি লক্ষণের পাশাপাশি কিডনিতেও কিছু সমস্যা হবে এবং তার যে প্রোডাকশন এগের কোয়ালিটি নষ্ট হবে এবং এগ শেল কোয়ালিটি নষ্ট হবে। তার মানে এগ প্রোডাকশনের ডিফিকাল্টিস হবে, প্রবলেম হবে। এই মোটামুটি তার এখানে ডেফিনেশন বলতে গেলে তার লক্ষণ, তার মোটামুটি সবকিছু এখানে কভার করে, কোন বয়সে আক্রান্ত হয়, কিভাবে আক্রান্ত হয়, এগুলো বলা হয়ে গেছে। এখন ডিস্ট্রিবিউশনে যদি আমরা চিন্তা করি, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ডিজিজ, where large number of poultry are সাধারণত সেগুলো জায়গায় বেশি পরিমাণে বেশি মুরগি রেয়ার করা হয়, পোল্ট্রি রেয়ার করা হয়, সে সমস্ত এলাকাতে হয়ে থাকে। হোস্ট এফেক্টেড সাধারণত অল চিকেনস অফ অল এজেস, সাধারণত সকল বয়সের চিকেন আক্রান্ত হয়ে থাকে। হ্যাঁ, তারপর সেক্সেস এন্ড ব্রিডস আর সাসেপ্টেবল, সকল এবং ফিমেল এবং ব্রিডস আক্রান্ত হয়ে থাকে। হ্যাঁ,
Other avian species and mammals are not known to be naturally infected. সাধারণত অন্য স্পিসিস অত ম্যামালস আক্রান্ত হয় কিনা এই বিষয়ে এখনো জানা নাই। Young chickens of between 1 to 4 weeks of age are principally affected. সাধারণত ইয়াং চিকেনরা সাধারণত আক্রান্ত হয়ে থাকে বেশি, মানে 1 to, তার মানে এই না যে অন্যরা আক্রান্ত হয় না। 1 to 4 weeks are principally affected. ঠিক আছে। আচ্ছা, এখন দেখি তাহলে এটা কিভাবে ছড়ায় একটা থেকে আরেকটাতে। ইট ইজ হাইলি কন্টাজিয়াস ডিজিজ। এখন যেরকম দেখা যাচ্ছে আমাদের এই করোনা ভাইরাস যেরকম হিউম্যানের ভিতরে যেরকম কন্টাজিয়াস, ইভেন কি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেরকম কন্টাজিয়াস, ঠিক সেরকম ইনফেকশন ব্রঙ্কাইটিসও খুবই হাইলি কন্টাজিয়াস একটা ডিজিজ। দ্য ইনকিউবেশন পিরিয়ড ইজ রিলেটিভলি শর্ট। এর খুব অল্প সময় এটা ভাইরাস বডিতে ঢুকার পরে ইনফেকশন হয়ে গেলে দ্রুত লক্ষণ প্রকাশ পায়, যেন 18 থেকে 36 ঘন্টার মধ্যে প্রকাশ পায়। এবং দি ডিজিজ স্প্রেডিং থ্রু অ্যান এন্টায়ার ফ্লক উইদিন 1 to 2 days। এবং পুরো ফ্লকটার ভিতরে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই, মানে এত দ্রুত হাইলি কন্টাজিয়াস এবং তার ইনকিউবেশন পিরিয়ড এত শর্ট যে একটা ফ্লকের ভিতরে 1 থেকে 2 দিনের ভিতরে পুরো ফ্লক 2000, 4000, 5000, 10,000 বার্ডও যদি থাকে সবগুলো আক্রান্ত হয়ে যেতে পারে। ঠিক আছে। এবং এটা কিভাবে হরাইজন্টালি সাধারণ ট্রান্সফার কিভাবে স্নিজিং ট্রান্সমিশনের মাধ্যমে, যেটা স্নিজিং, যে হাঁচি কাশির সাথে কফতেছে, স্নিজিং মানে স্পিউটাম মিউকাস ছড়ায় পড়তেছে দ্রুত, পাশাপাশি অন্য বার্ড সেখান থেকে গ্রহণ তার অ্যারোসোলাইজেশন হচ্ছে এবং সেখান থেকে আরেকটা বার্ড এইভাবে দেখা গেল দ্রুত আক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, এবং থ্রু কমার্শিয়াল অর্গানিক ম্যাটেরিয়াল দিয়েও ছড়াতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার এবং ইকুইপমেন্ট দিয়েও ছড়াতে পারে। সো ফার ভার্টিক্যাল ট্রান্সমিশন হ্যাজ নট বিন টু বি ইম্পর্টেন্ট। এবং যদিও এটা হরিজন্টাল ট্রান্সমিশন ম্যাক্সিমাম, কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশন এখন পর্যন্ত কোনো হয় নাই, তারপরও খুব বেশি ইম্পর্টেন্ট না ভার্টিক্যাল ট্রান্সমিশনটা। তারপরেও সারফেস কন্টামিনেশন অফ এগ উইথ আইভি ভাইরাস ইজ পসিবল ওয়ে টু বাই হুইচ দ্য ভাইরাস ক্যান বি স্প্রেড ইন হ্যাচারিজ অফ এগ প্যাকিং স্টেশন। দেখা গেল যে কোনো কারণে যদি এগের শেলটা যদি এক্সটার্নাল কোনো সারফেস থেকে কন্টামিনেশন হতে পারে, যেমন হ্যাচারিতে বা এগ প্যাকিং স্টেশনে যদি হয়, এটা দিয়ে যদি আরেকটা জায়গায় হ্যাচিং করলো বার্ডটা, সেখানে ওই বার্ড আক্রান্ত হতে পারে, বা আরেকটা ফার্মে ঢুকে গেল, সেখান থেকে এটা হতে পারে। তার মানে এটা যে এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন না, কিন্তু যে এগ দিয়েই ছড়ালো, কিন্তু এগের এক্সটার্নাল সারফেস কন্টামিনেশন, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ভার্টিক্যাল ট্রান্সমিশন। আচ্ছা, ইটিওলজি যদি আমি বলি, ইটিওলজি তো অলরেডি বলা হয়ে গেছে। এটা ভাইরাস সম্পর্কে বিভিন্ন একটু বর্ণনা করেছে যে এটা রেসপিরেটরি ডিসচার্জ ফর as long as 4 weeks after ইনফেকশনের 4 সপ্তাহ পর্যন্ত লম্বা হতে পারে রেসপিরেটরি ডিসচার্জ, এন্ড ফিসিস দিয়ে 3 সপ্তাহ পর্যন্ত ডিসচার্জ হতে পারে। ফার্টাইল মে প্রেজেন্ট ইন ফার্টাইল এগ লেড বার্ড ফাউল in acute stage of illness. Most cases the virus is spread by droplet infection. এগুলো অলরেডি বলাই হয়ে গেছে। 2 মেইন অ্যান্টিজেনিক ভেরিয়েন্ট, ভাইরাসের 3 অ্যান্টিজেনিক ভেরিয়েন্ট আছে, 2টা, একটা আছে কানেকটিকাট, একটা ম্যাসাচুসেটস স্ট্রেইন, এবং আরো কিছু আছে মানে অ্যান্টিজেনিক ভেরিয়েন্ট। এগুলো ভাইরাস সম্পর্কে অ্যান্টিজেনিক প্রপার্টি সম্পর্কে দিয়ে তো বেশি ভেরিয়েন্ট বলা হয় এদেরকে। যেটা মেইন যেগুলো ডিজিজ করে থাকে কানেকটিকাট আর ম্যাসাচুসেটস ভেরিয়েন্ট। আরো কিছু আছে যেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তার ভেরিয়েন্ট জাতিগোষ্ঠী বা ভাই ব্রাদার যেটাকে আমরা বলে থাকি বাংলা ভাষায়, কমন ভাষায়, ফ্লোরিডা, হল্যান্ড, বর্ডেট, ক্যালিফোর্নিয়া ভেরিয়েন্ট, আরকানসাস, কর্নেল ইউনিভার্সিটি, জর্জেস ভেরিয়েন্ট, ডাচ আইসোলেট, ইউনাইটেড কিংডম আইসোলেট, দেলাওয়ার আইসোলেট, এগুলো হচ্ছে তার বিভিন্ন আইসোলেট। মানে আমরা বাংলা ভাষায় যেগুলো জ্ঞাতি গোষ্ঠী বলি, ভাই ব্রাদার বলি, ইংরেজি এটাকে বলা অ্যান্টিজেনিক ভেরিয়েন্ট, ভাইরোলজিক্যাল ভাষায়, মাইক্রোবায়োলজির ভাষায় বলে। আচ্ছা, এবার দেখি ক্লিনিক্যাল সিমটম, কি কি লক্ষণ প্রকাশ পায়। অলরেডি কিন্তু ডেফিনেশন আমরা এগুলো বলেই ফেলছি, যেটা রেসপিরেটরি যত রকমের লিস্টন আছে সেগুলোই হবে। ডিপ্রেশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, ট্রাকিয়াল রেস না, এখানে কিন্তু বারবার আমি বলতেছি শব্দটা রেলস হবে, ট্রাকিয়াল রেলস, হ্যাঁ, আর LES, coughing, sneezing and nasal discharge. Course of the illness is for 7 to 21 days. এটা সাধারণত রোগের তীব্রতা থাকে। Mortality rate is usually 25%, but may higher 75% or more in young chicks. In older birds, the disease is generally milder and may pass unnoticed. ওল্ডার বার্ডের ক্ষেত্রে সাধারণত মাইল্ড তীব্র মাত্রায় হয় না, খুবই মাইল্ড ফর্মে হয়, কিন্তু
অগোচরেই থেকে যায় সাধারণত, বাট ইকোনমিক লস হয় কিভাবে, এগ প্রোডাকশন হবে, তুমি বুঝতেই পারবে না যে আইবি হয়ে গেছে, কিন্তু অথচ ওইদিকে প্রোডাকশন কমে যাচ্ছে, এবং ডিমের শেপ নষ্ট হয়ে যাচ্ছে, ডিম ভাঙা চূড়া হচ্ছে, থিন হচ্ছে, শেল, পোর কোয়ালিটি এগ যেটাকে বলা হয়। আর ইয়াং চিকেনস আর ডাইং ফ্রম দিস ডিজিজ ইজ সাইনোসাইটিস ক্যাটারাল। যদি ইয়াং চিকেন মারা যায় তখন দেখবা যে সাইনোসাইটিস ছিল, ক্যাটারাল ট্রাকিয়াইটিস ছিল, ব্রঙ্কাইটিস, কনজেশন, ইডিমা ইত্যাদি আমরা পোস্টমর্টম করলে পাবো আর কি, ক্লাউডিনেস ইন দ্য ইয়ার সেকশন, থিকেনিং অফ দ্য ইয়ার সেকশন। এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি ভ্যারাইটি অফ অ্যাক্টিভেট ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, বেবি ভ্যাকসিন দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আছে, সিলেক্টেড সেরোটাইপস ইউজ করে। তারপর ব্রয়লার ইউজিং ফার্স্ট উইক অফ লাইফ, ব্রয়লারকে যেহেতু ব্রয়লারের হয় কাজে প্রথম সপ্তাহের মধ্যে আইবি এবং নিউক্যাসল ডিজিজের দুটোই হয়, কাজে আইবি এবং নিউক্যাসল ডিজিজের ভ্যাকসিন দিয়ে দিতে হবে। অ্যাটেনুয়েটেড ব্রঙ্কাইটিস ভ্যাকসিন আমরা ব্যবহার করতে পারি, বিটা প্রোপিওল্যাকটন ভ্যাকসিন আমরা ব্যবহার করতে পারি এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। এই ছিল মোটামুটি এভিয়ান ইনফেকশাস ব্রঙ্কাইটিসের ভাইরাসের ব্যাপার-স্যাপার। আচ্ছা, এখন আমরা মোটামুটি এভিয়ান ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস সম্পর্কে জানলাম। আরেকটা ভাইরাস আছে এরই কাছাকাছি, আইএলটি। শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, জি স্যার। আর কারো কোনো সাড়া নাই কেন? সবাই ঘুমাইছে নাকি? হ্যালো, আচ্ছা, ওকে। হ্যাঁ, আমরা আরেকটা ভাইরাস সম্পর্কে একটু পড়াশোনা করি, যেটা হচ্ছে ওইটা ছিল ব্রঙ্কাইটিস, আর এটা হচ্ছে লেরিঙ্গোট্যাকিয়াইটিস। যেই ব্রঙ্কাস সেটা তো লেরিংস ওই একই রেসপিরেটরি সিস্টেমের একটি অংশ। ব্রঙ্কাস থাকে হচ্ছে ভিতরে ইনার পোর্শন, আর লেরিংস থাকে উপরের পোর্শন, রেসপিরেটরি সিস্টেমের আপার পার্ট, আর ওইটা ছিল ডাউন পার্ট। তাহলে আপার পার্টের হিসাবে এই জন্য এটাকে বলা হয় ল্যারিঙ্গোট্র্যাকিয়াইটিস বলা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা যদি তার স্পিসিস এজেন্টের নাম জানি, যেমন এই ডিজিজটা কে করে ভাইরাসটা যদি বলা হয়, এটা হলো গ্যালিড হারপিস ভাইরাস 1। এটা একটু ভিন্নতা আছে। হ্যাঁ, নরমালি ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাসও বলা চলে, তবে এটার একটা স্পেসিফিক আবার নাম আছে, গ্যালিড হারপিস ভাইরাস 1। হ্যাঁ, যেটা জেনাস হচ্ছে আইএলটি লাইক ভাইরাস, ফ্যামিলি হারপিস ভিরিডি, এটা হচ্ছে এজেন্ট। আচ্ছা, ডেফিনেশন যদি আমরা বলি যে ইনফেকশাস ল্যারিঙ্গোট্র্যাকিয়াইটিস, সংক্ষেপে যেটাকে বলা হয় আইএলটি, ইজ অ্যান অ্যাকিউট হাইলি কন্টাজিয়াস রেসপিরেটরি ডিজিজ অফ chickens that may result in severe production losses due to mortality and decreased egg production. এক কথায় রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, কন্টাজিয়াস বিভিন্ন রকমের প্রবলেম হবে, এবং সিভিয়ার প্রোডাকশন লস হবে, এবং মারাও যাবে, এবং এগ প্রোডাকশন কমে যাবে। এবং এটা 1925 সালে আবিষ্কার হয়েছিল এই ডিজিজটা। আইএলটি হ্যাজ বিন আইডেন্টিফাইড ইন মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিজিজ, অথবা কসমোপলিটন ডিজিজ বলি আমরা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড শব্দটাকে আর একটা টার্ম দিয়ে ব্যবহার করা যায়, যে কসমোপলিটন, যেটা সারা বিশ্বে ছড়ানো ছিটানো। আর হোস্ট সাধারণত চিকেন ইজ দ্য প্রাইমারি ন্যাচারাল হোস্ট অফ আইএলটি। আইএলটির যদি প্রাইমারি ন্যাচারাল হোস্ট হচ্ছে চিকেন, এবং এটা অলদো ডিজিজ এফেক্টস অল এজ, সকল বয়সে আক্রমণ করে, বাট মোস্ট ক্যারেক্টারিস্টিক সাইন অবজার্ভড ইন অ্যাডাল্ট বার্ড। এটা আবার যে সকল বয়সে হতে পারে, এটা এবং অ্যাডাল্ট বার্ডের হয়। আগেরটাতে ছিল অ্যাডাল্ট বার্ডে ক্যারেক্টারিস্টিক সাইন ইয়াং বার্ডে শো করতো, অ্যাডাল্টে কম শো করতো। আর এটার ক্ষেত্রে উল্টা, অ্যাডাল্টের ক্ষেত্রেই ক্যারেক্টারিস্টিক সাইনগুলো দেখা যায়, এবং ইয়াং এর ক্ষেত্রে কম দেখা যায়। কোনো ক্ষেত্রে ফিজেন্টও আক্রান্ত হতে পারে। ট্রান্সমিশন কিভাবে দেখি? ট্রান্সমিশন অকার থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে। ইনফেকশন অ্যাকোয়ার্ড থ্রু অ্যারোসল দ্বারা হতে পারে, স্পেশালি ইন ইন্টেন্সিভলি রিয়ার্ড বার্ড। ন্যাচারাল পোর্টাল অফ এন্ট্রি অফ আইএলটি ভাইরাস আর থ্রু দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড অকুলার রুট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে সাধারণত ইনফেকশনটা বডিতে ঢুকতে পারে, এবং অকুলার রুট চোখ দিয়েও ইনফেকশন, কিন্তু নাকের বা রেসপিরেটরি সিস্টেম ঢুকতে পারে। কিন্তু এটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে চোখ আর নাক আসলে দেখি আলাদা আলাদা, কিন্তু ভিতরে কিন্তু তাদের ভিতরে কিন্তু কমিউনিকেশন আছে। হ্যাঁ, এই জন্য অনেক সময় চোখের পানি নাকের পানি একাকার হয়ে যায়, কারণ কি ভিতরে কিন্তু প্যাসেজ আছে। এই জন্য চোখ দিয়ে ইনফেকশন গিয়েও রেসপিরেটরি সিস্টেমে যেতে পারে।
Injection can also be a mode of infection. Injection এর মাধ্যমে কোনো infected material, bedding material বা feed খাওয়ার মাধ্যমে হতে পারে। Transmission occur more readily from acutely infected bird. Acutely infected bird থেকে হতে পারে ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে, এবং ক্লিনিক্যাল বার্ড যেটা ক্যারিয়ার বার্ড সেটাতেও হতে পারে। The bird is also transmitted indirectly through visitors, shoes, clothing, egg boxes, water or gases, etc. And carrier birds may shed the reactivated bird and cause new outbreak. Carrier bird থেকে shed হয়ে সেটা বা এই ভাইরাসটা আবার রিঅ্যাক্টিভেটেড হয়ে নতুন আউটব্রেক ঘটাতে পারে। Clinical sign already চলে আসছে। Clinical sign generally appear within 6 to 12 days showing natural exposure. Natural exposure এর পর থেকে 6 থেকে 12 দিনের মধ্যে হতে পারে। হ্যাঁ, আমি এক মিনিট একটু ফোনটা একটু, হ্যালো, হ্যাঁ। The mud dispensed and expectoral blood stained mucus is a characteristics of severe epizootic forms of disease. এটা একটা ডিজিজের একটা বলছে লক্ষণ, যেটা ওই আগের ইনফেকশাস ব্রঙ্কাইটিসের থেকে এইটার একটা মানে আলাদা করার, এই রোগটা দুইটাকে আলাদা করার একমাত্র একটা উপায়, যেটা ইনফেকশাস ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যতই মিউকাস সিক্রেশন হোক, মিউকাস হোক, যতই রেসপিরেটরি প্রবলেম হোক বা কিছু হোক না কেন, সেখানে কোনো ধরনের ব্লাড দেখা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে রক্ত পড়বে নাকের দিয়ে মিউকাসের সাথে, স্নিজিং ম্যাটেরিয়ালের সাথে, সাথে ব্লাড আসবে। এইটাই হবে একমাত্র ওই রোগের সাথে ডিফারেন্স করার মতো ইয়ে। যদি কোথাও দেখো যে কফিং স্নিজিং হচ্ছে এবং সাথে ব্লাড আছে, রক্ত ঝরতেছে, তো মিক্সচার আছে, তখনই শুধুমাত্র এটাকে বলবা যে আইএলটি, অথবা এটা ইনফেকশাস ব্রঙ্কাইটিস। আচ্ছা, ক্লিনিক্যাল সায়েন্স গুলো অলরেডি বলা হয়েছে, যেটাকে আরো একটু স্পেসিফিক্যালি বলা হচ্ছে আনথ্রিপ্টিনেস, রিডাকশন অফ এগ প্রোডাকশন, ওয়াটারি আই, কনজাংটিভাইটিস, সুয়েলিং অফ ইনভারবিটাল সাইনাস, পারসিস্টেন্ট নেজাল ডিসচার্জ এন্ড হিমোরেজিক কনজাংটিভাইটিস। এবং চোখ এত বেশি লাল হয়ে যাবে এবং ফুলে যাবে যে রক্ত মানে দিয়ে একদম হয়ে যাবে, মনে হয় যেমন রক্ত বের হয়ে আসবে, এরকম ভাবে কনজাংটিভাইটিসটা হবে। সিভিয়ার ইপিজোটিক ফর্ম অফ ডিজিজ কজ হাই মরবিডিটি, এবং এই মরবিডিটি অনেক বেশি, 90 to 100%, and mortality 5 to 7% হতে পারে সাধারণত এটাকে। প্রিভেনশন কন্ট্রোলের ক্ষেত্রে ভ্যাকসিনই হচ্ছে সবচেয়ে একমাত্র ভালো উপায়, যেটা অ্যাটেনুয়েটেড ভাইরাস ইউজ করে ভ্যাকসিন বানানো হয়। এবং কন্ট্রোল অফ আইএলটি ইজ ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আইসোলেশন অফ ফ্লক শুড বি কনসিডার্ড বাই টেস্টিং অফ ইন্ট্রোডিউসড অ্যানিমেল। তার মানে এটা এত একবার যদি কোনো ফার্ম হয়ে থাকে, সেটা আসলে পরবর্তীতে শেডটা খালি করে টেস্ট না করে যে ওই ফার্মটা এই ভাইরাস মুক্ত হয়েছে কিনা, তখন নতুন কোনো অ্যানিমেল ইন্ট্রোডিউস করা উচিত না। এই জন্য বলা হয় আগে অ্যানিমেল ইন্ট্রোডিউস করার আগে বারটাকে, ফ্লকটাকে টেস্টিং করে নেওয়া হয় যে এখানে ফ্লকে ওই ভাইরাসটা মুক্ত হয়েছে কিনা। তাহলে আমরা এটা হাইজেনিক্যালি পিওর এনভায়রনমেন্ট পাবো ফ্রম আইএলটি। এই ছিল মোটামুটি এই আইএলটি সম্পর্কে আমাদের ভাষণ। আচ্ছা, আরেকটা ডিজিজ যদি আমরা মারের ডিজিজ এবং এমডিবি আছে না, এমডি। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত পড়াশোনা করি নাকি? আজকে তোমাদের কাছে একটু শুনি। হ্যালো, মোটামুটি যে 3টা ডিজিজ পড়লাম আজকে, 3টা ডিজিজ নিয়ে একটু থাক। এখন তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক করি, যেমন তোমরা একটু কথা বলো, ঠিক আছে? আর এইটার লক্ষণটা কি, কোন রেসপিরেটরি সিস্টেমের কোন পোরশনটা? আপার পার্ট। আরেকজন বলো তো। ডাউন পার্ট। হ্যাঁ, স্যার লোয়ার পার্ট। লোয়ার পার্ট। যেহেতু ব্রঙ্কাস কিন্তু মেইনলি
যে লাংস যে ব্রঙ্কাস বলা হয়, আর লাংসের যে টিউবটা ওটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে টিউবুলার স্ট্রাকচার, ঠিক আছে, ওটা হচ্ছে আপার পার্ট, ঠিক আছে। এখন যদি এটা হয় লোয়ার পার্টে, তার মানে লোয়ার পার্ট মানে যেহেতু ব্রঙ্কাইটিস বলেছে তার মানে হচ্ছে লোয়ার পার্ট। আর লেরিঙ্গোট্যাকাইটিস হয় তাহলে কোন পার্টে? upper part. আপার এবং লোয়ার পার্ট। না, লেরিঙ্গোট্যাকাইটিসের ক্ষেত্রে আপার পার্ট, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে লোয়ার পার্ট। Lower part. আচ্ছা, লক্ষণ দেখে তুমি কোন লক্ষণটা দেখে দুটো ডিজিজকে শনাক্ত করতে পারবা? স্যার লেরিঙ্গোট্যাকিয়াটিসে ব্লাড আসবে কফিং এর সাথে, আচ্ছা, আর ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস ব্লাড আসবে না। ব্লাড আসবে না। আচ্ছা, আর এখন প্রিভেনশন কন্ট্রোল স্ট্র্যাটেজি আসলে তো একভাবেই বলা চলে, যদি জেনারেলাইজড ভাষণও দিয়ে দাও আর শুধু ভ্যাকসিনের কথা বলে দাও তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে না? জি স্যার। স্ট্রিক্ট বায়োসিকিউরিটি কন্ট্রোল মেজার নিয়ে নিবা নাকি, তারপরে ফার্ম হাইজিন স্যানিটেশন নিয়ে করতে হবে, প্রপার ক্লিনিং করতে হবে, মাল্টি এস মানে মিক্সড পপুলেশন রাখা যাবে না নাকি? স্যার যে কোনো ডিজিজের ক্ষেত্রে মানে আউটব্রেক হওয়ার ক্ষেত্রে কি ফ্লক সাইজটা কি ম্যাটার করে? যদি ফ্লক সাইজ কম হয় তাহলে বা ফ্লক সাইজ বেশি হয় তাহলে? হ্যাঁ, ফ্লক সাইজ তো অবশ্যই ম্যাটার করবে। তোমার ফ্লক সাইজ রাখার তো একটা অবশ্যই তোমার সায়েন্টিফিক ইয়ে আছে যে কতগুলো বার্ড হাইজেনিক্যালি তার একটা জায়গায় তুমি প্রপারলি মেনটেন করা যায়, এটার অবশ্যই সায়েন্টিফিক ইয়ে আছে। এটা দুই দিক থেকে, একটা হলো বার্ডের পার্সোনাল স্পেশাল ডিস্টেন্স বলে একটা কথা আছে, এয়ার স্পেস বলে একটা কথা আছে, ঠিক আছে, এটা একটা। আরেকটা হলো একটা নির্দিষ্ট জায়গা থেকে কতটুকু স্পেস বেশি দিলে তাদের কন্টামিনেশন মানে মানে কম হবে, বেশি দিলে বেশি গাদাগাদি হবে, বেশি কন্টামিনেশন হবে, বেশি হাইজিন নষ্ট হবে। সেই জন্য অবশ্যই একটা সংখ্যা, নাম্বার অফ পপুলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কেস অফ ডিজিজ ট্রান্সমিশন, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আগের আগের দুটো লেকচার সম্পর্কে একটু ডিজিজ গুলো সম্পর্কে একটু পড়ি। বলো, ফাউল পক্স কে কোন ভাইরাস করে, কে বলবা? Foulpox virus. ফাউল পক্স ভাইরাস, এটা কোথায় হয়, লক্ষণটা কি, লক্ষণ প্রকাশ পায়? নডিউল আর স্ক্যাব। নোডুল কোথায় হয়? Combe wattles se. বাইরে না ভিতরে, স্কিনে না কোথায় হয়, মাসেলে? স্কিনে। Skin e hoy. স্কিনে মানে এক্সটার্নাল সারফেস অফ দ্য বডি, ইন এট দ্য হেড রিজিয়ন, কম্ব রিজিয়ন এন্ড নেক রিজিয়ন, ঠিক আছে। এটাকে তাহলে আমরা কিভাবে প্রিভেনশন কন্ট্রোল করতে পারি? By using vaccine. Vaccine is the most effective treatment and biosecurity measures and maintenance as well as, and vaccine দিতে হবে। এখানে ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দুটো ভ্যাকসিন এখানে হয়, পিজিয়নেরও পক্স আছে কিন্তু, পিজিয়ন পক্স এবং এভিয়ান ফাউল পক্স। এই ক্ষেত্রে আমরা প্রথম পিজিয়ন পক্স ভ্যাকসিনটা আমরা আগে প্রথম ফাউল পক্সে দিয়ে থাকি, পিজিয়ন ভাইরাস পক্স ভাইরাস দিয়ে বানানো হয়, এটা দিয়ে আমরা পরে ফাউল পক্স দিয়ে তারপরে আমরা ফাউল পক্স ভাইরাস ভ্যাকসিন ক্ষেত্রে দিয়ে থাকি। তারপরে বললাম যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কে করে? কই? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কে করে? মানে নাই? খুব সহজ, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস করে। কিন্তু বলতে হবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কোন স্ট্রেনটা সাধারণত বাংলাদেশেই হয়, কোন দুই তিনটা স্ট্রেন বাংলাদেশে আছে? H5N1, আরেকটা কি? H7N7, H9N2।
আচ্ছা, তারপরে আরেকটা কি ডিজিজ পড়েছিলাম আমরা? আরেকটা কি ডিজিজ বলো তো? ডাক ভাইরাস এন্টারাইটিস। ডাক ভাইরাস এন্টারাইটিস। এটার আরেক নাম কি? ডাক প্লেগ। ডাক প্লেগ। এটা ছড়ায় কিভাবে সাধারণত? সাধারণত পানি। ডাক কোথায় থাকে? ডাক কি জলে থাকে না স্থলে থাকে? স্যার দুইটাই স্থলে দুইটাতে। ম্যাক্সিমাম টাইম স্যার জলে। Maximum habitat is the Water water. fowl, So yeah. water is the main source of contamination in case of duck. ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমরা এই ডিজিজ গুলো সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে কি বলো? স্যার এই যে নরমাল বাসায় যে ইন্ডিজেনাস চিকেন গুলো পালা হয় সেক্ষেত্রে যখন চিক্স গুলো হ্যাচ হয় এগুলো 2-3 দিনের মধ্যে দেখা যায় হচ্ছে কমন কিছু প্রবলেম, মানে ফেদারটা রাফেলড হয়ে যায়, যে কারণে হচ্ছে বার্ডস এর মর্টালিটি হয়। তো এইটা প্রিভেন্ট করব কিভাবে? টিকা দেওয়া হয়েছে? না, নরমাল দেশি চিকেনে তো হচ্ছে সেভাবে মানে ভ্যাকসিন দেওয়া হয় না। তাহলে তো টিকা দিলে তো মারা যাবে। ভ্যাকসিন ছাড়া কি মানে উইদাউট ভ্যাকসিন অন্য কোনো প্রোগ্রাম বা মেডিসিন এরকম কিছু দেওয়া যায় না? না, টিকার বিকল্প কোনো কিছু নাই। মেডিসিন তো ট্রিটমেন্টের জন্য দেওয়া হয় আর ভ্যাকসিন তো প্রিভেনশনের জন্য। হ্যাঁ, যেগুলো রাফেল ফেদার হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে তো ভ্যাকসিন আর দিয়ে কাজ হবে না। না, রাফেল ফিডারের বিষয়টা একটু অন্যরকম, হয়তো কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি থাকতে পারে, কিন্তু ওভারঅল তোমাকে টিকা না দিলে সে কোনোভাবেই আমাদের মানে যে পরিমাণ কন্টামিনেশন, যে পরিমাণ রোগের প্রাদুর্ভাব, এখানে আসলে টিকা ছাড়া মেনটেন করা মুশকিল। জি স্যার, বুঝতে পেরেছি। আর সব মিলে পোল্ট্রির কত রকমের মোটামুটি অ্যাটাক হতে পারে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডিজিজ? হ্যালো, আমি বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। স্যার বললাম স্যার হলো একটা পোল্ট্রি চিকেন বা কত হতে পারে না কত রকম হতে পারে এটা বলছি স্যার। কত রকমের রোগ হতে পারে? কতগুলো রোগ হতে পারে? হ্যাঁ, না কতগুলি লিস্ট আমরা প্রথম দিনই লিস্ট আলোচনা, প্রথম দিনে ক্লাসে ছিল ওই লিস্টে ডিজিজের লিস্টে একটা লিস্ট আলোচনা করেছিলাম, প্রথম দিনে ক্লাসে ছিল না? এই দেখো ভাইরাল ডিজিজের লিস্ট বিশাল বড়, দেখা যায়? হ্যাঁ জি স্যার। জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে কতগুলো ডিজিজ, অনেকগুলো ডিজিজ আছে। তারপরে দেখো এটা হলো ভাইরাল ডিজিজ, এই যে ব্যাকটেরিয়াল ডিজিজ, তারপরে যে মাইক্রোপ্লাজমাল ডিজিজ, তারপরে যে ফাঙ্গাল ডিজিজ, এই যে ক্ল্যামাইডাল ডিজিজ, অনেক ডিজিজ আছে। তার মধ্যে থেকে আমরা ইম্পর্টেন্ট বেশি হয় যেগুলো, ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। আমি শুধু ব্যাকটেরিয়ালটা ভাইরাসটা নিয়ে আলোচনা করতেছি, তারপর আমাদের আরেকজন স্যার সে এই ইয়েটা নিয়ে আলোচনা করবে আর কি, ঠিক আছে? ব্যাকটেরিয়াল এবং মাইক্রোপ্লাজমাল নিয়ে আলোচনা করবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। আমরা যদিও আজকে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু দেখলাম যে না, অনেক লোড বেশি হয়ে যায়। আরো বলো স্যার। আমি এটা লক্ষ্য করেছি কিছুদিন আগে থেকে যে হঠাৎ করে ব্রয়লারের দাম বেড়ে গেছে স্যার। এটা কি মানে ডিজিজ আউটব্রেক হওয়ার জন্য নাকি মার্কেটে অন্য কোনো কারণে স্যার? বাংলাদেশের কাছে শোনো, প্রাইসের বিষয়টা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা নট অনলি যে খুবই লো থেকে খুবই হাই হয়ে গেছে এরকম, হয়তো বা ডিজিজ ব্রেক হতে পারে, মানে কেন স্যার এই কারণে? শোনো, একটা ডিজিজ আউটব্রেকের সাথে প্রাইসের রিলেশন আছে ঠিকই, কিন্তু প্রাইসের সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত। প্রাইস যারা করে, যারা বিজনেসম্যান, হ্যাঁ, তাদের অনেক কারসাজি আছে, অনেক রকমের ফ্যাক্টর আছে এখানে, হ্যাঁ।
তবে হ্যাঁ, ডিজিজ আউটব্রেক একটা ওয়ান অফ দা কজ, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা। ঠিক আছে স্যার এখন তো রিজন শীতকালীন সবজি কমে যাচ্ছে আর মানুষ সবজি খাইতে খাইতে বুড়ো হয়ে যেতেছে, দেখে মাংসের দাম বাড়ায় দিচ্ছে, এখন তো বেড়ে গেছে। হ্যাঁ, এই জন্য তো হতে পারে, এটাও হতে পারে, বিভিন্ন ফ্যাক্টর আছে, বললাম তো মাল্টি ফ্যাক্টোরিয়াল কজ। আমরা তো সারা বছর তো সেরকম টাটকা সবজি কম পাই, কিন্তু শীতকালে তো ভালো সবজি পাই, কারণ আমরা তো সবজি খাবো, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু এখানে হঠাৎ করে একটা মানে পণ্যের দাম এভাবে বেড়ে যাবে, এটা তো অবশ্যই কোনো কষ্ট থাকতে পারে না। ব্যাপারটা হলো শীতকালে সবজির দাম অনেক কমে যায়, তো মানুষ সবজি কিনতে কিন্তু মাংসের পরিমাণ কমায় দেয় যে এখন হেলদি খাবো। হ্যাঁ হ্যাঁ, আর ওই দিক থেকে এখন তো সবজির টেস্ট কমে গেছে, সবজির দামও ধীরে ধীরে হয়ে যেতেছে। কারণ কি করবে মানুষ, এখন হলো প্রফিটের টাইম, বিজনেস মাইন্ড নিয়ে চিন্তা করতে হবে সবকিছু। হ্যাঁ, বিজনেসম্যানরা বিজনেসের দিকে চিন্তা করবে। তবে হ্যাঁ, বিজনেসের অবশ্যই একটা ইথিক্স আছে, যেখানে ইথিক্স এর অনেক ঘাটতি আছে আমাদের দেশে। অনেক ইথিক্যাল অনেক প্রবলেম আছে, মানে যে ক্ষেত্রে মানে কিছু ভাষা প্রয়োগ করা হয় যে মুনাফাখোর, অসাধু ব্যবসায়ী যে যে জিনিসটা বলে, নানা সিন্ডিকেট আছে, অনেক কিছুই তো তোমরা হয়তো নিউজ চ্যানেলে চোখ রাখলে, সমাজে সবাই তো সচেতন, সবারই তো চোখে মুখে এগুলো আসে। কি ঘটে, কেন ঘটে, কিভাবে ঘটে, কারা ঘটায়, হ্যাঁ, এগুলো তো সবাই বুঝো। কে দেখে কার স্বার্থ, তোমার স্বার্থ মানে এন্টারপ্রেনাররা দেখে না। তো এইগুলো তোমরা চেষ্টা করো সবাই মিলে, যদি একটা স্ট্র্যাটেজি দিকে যদি ইয়ে করা হয় যে না, ভোক্তা মানে অধিক স্বার্থ রক্ষার জন্য ন্যায্য দাম, এটাও একটা ইম্পর্টেন্ট মানে দাবি, অধিকার। যখন তখন যাচ্ছে তাই ভাবে কোনো পণ্যের মূল্য অতিরিক্ত হয়ে যাওয়া, এটা আসলে জনজীবনের জন্য অত্যন্ত ভ্রান্তির, দুঃখজনক। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা, লিমিটেড আয়ের মানুষ যারা, তাদের হঠাৎ করে কোনো একটা পণ্য, অতি প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম যদি বেড়ে যায়, তাহলে তাদের খুবই কষ্ট হয়। এটা আসলে সবারই বোঝা উচিত, মানে সবাইকেই যার যার অবস্থান থেকে এ বিষয়ে কাজ করা উচিত। তো দেখা হোক ফর দ্য বেস্ট। তোমরা যেহেতু সচেতন, তোমরাও চেষ্টা করো, সবাই মিলে চেষ্টা করলে একদিন অবশ্যই ভালো কিছু হবে। ওকে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে শেষ করছি এখানে। আগামী রবিবার তো আবার তোমার 21শে ফেব্রুয়ারি বন্ধ, তাহলে ক্লাসটা কবে করবা?